আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের পাক ভারত উপমহাদেশ নয়, শুধুমাত্র এশিয়ার অনেকগুলো দেশে পারিবারিক রাজনীতির যে অভিশাপ, সেই অভিশাপে সব কিছু তছনছ হয়ে যায়। একটার পর একটা হত্যাকাণ্ড এবং অনেক ক্ষেত্রে নির্বংশ হয়ে যায়। কিন্তু তারপরেও এই পারিবারিক রাজনীতির অভিশাপ থেকে পরিবারগুলো শিক্ষা নেয় না। একটি পরিবার যায়, অন্য একটি পরিবার সেখানে প্রতিস্থাপিত হয়। তারপর জনগণ, আমাদের যারা জনগণ, তারাও কিন্তু এই পারিবারিক রাজনীতির অভিশাপের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কোনো অবস্থাতেই এই যে রাধা চক্র, এই রাধা চক্রের কবল থেকে জনগণ বের হয়ে আসার জন্য কখনো ইচ্ছা প্রকাশ করে না। কেন এই জটিল অবস্থা তৈরি হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশ নিয়ে আলোচনা করার আগে চলুন ইরাক নিয়ে একটু আলোচনা করে আসি। সাদ্দাম হোসেনের পরিবারকে কেন্দ্র করে যে ডাইনেস্টিটা সেখানে শুরু হলো, স্বৈরশাসক, ওটা কিন্তু রাজতন্ত্র ছিল না, সেখানে একটা পার্টি, বাথ পার্টি, এবং তাকে কেন্দ্র করে একটা পরিবার, সাদ্দামের পরিবার, এবং সেই পরিবারকে কেন্দ্র করে তার চাচাতো ভাই, ফুফাতো ভাই, এই পুরো পরিবারটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। এবং তাদের যে এলাকা মসুল, সেই মসুলে তাদের যত আত্মীয় স্বজন রয়েছে সবাইকে দেশ ছাড়া করে দেওয়া হয়েছে। তারপরেও আবার এই সাম্প্রতিক সময় সাদ্দামের যে ছেলে, যে একটা ছেলে বেঁচে ছিল কুশে, সে আবার রাজনীতিতে ফিরে আসছে এবং তাকে কেন্দ্র করে আবার নতুন করে পারিবারিক রাজনীতি শুরু হয়েছে। যে যুদ্ধের কারণে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদল হয়ে গেছে, ইরাক যুদ্ধ, ইরাক কুয়েত যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ, এই পারিবারিক রাজনীতির কুফলের কারণে। এবার পারিবারিক রাজনীতি ওখান থেকে বাদ দিয়ে একটু লিবিয়াতে আসেন। এখন দেখুন, লিবিয়ায় সম্ভবত গাদ্দাফির একটা ছেলে জীবিত আছে, আর বাকি তার আত্মীয় স্বজন, জেনারেল, আপনজন সবগুলোকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে এখনো পর্যন্ত গৃহযুদ্ধ চলছে। কোনো অবস্থাতেই স্ট্যাবিলিটি আসছে না, এবং এত কিছুর পরে আবার সেই গাদ্দাফির ছেলেকে রাজনীতিতে আসতে হচ্ছে। ফিলিপাইনে আসেন, আপনারা সবাই মার্কোস, ইমেলদা মার্কোস, তাদের নাম জানেন। তো এখানে যেমন একটা সেই পারিবারিক রাজনীতি, সেই পারিবারিক রাজনীতির বাইরে আবার গিয়ে একুইনো পরিবার, একুইনো, তার স্ত্রী কোরাজন একুইনো, এবং তাদের পরবর্তী প্রজন্ম, এই দুটো প্রজন্মই একের পর এক আউটস্টেট হচ্ছে, এবং এখানে তৃতীয় শক্তি আসছে, কিন্তু সেখানে ফিলিপাইনের রাজনীতিতে জায়গা পাচ্ছে না। পাকিস্তানে আসেন, ভুট্টো পরিবার অভিশপ্ত, সবাই শেষ। জুলফিকার আলী ভুট্টো শেষ, বেনজির ভুট্টো শেষ, বেনজির ভুট্টোর ভাই শাহনেওয়াজ ভুট্টো শেষ। কিন্তু ঘুরে ফিরে আবার সেই ভুট্টো পরিবারের বিলাল ভুট্টো এখন রাজনীতির পাদপীঠে আছেন। তাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে। একই অবস্থা কাউন্টার নওয়াজ শরীফ পরিবার। তো এই পরিবারের উপর জুলুম, অত্যাচার, এবং এই পরিবারকে কেন্দ্র করে পাঞ্জাবের রাজনীতি, লারকানা, অর্থাৎ ভুট্টোর যে এলাকার লারকানা, সিন্ধু, আর অন্যটা হলো পাঞ্জাব, এবং এই দুটো পরিবারকে কেন্দ্র করে যে রাজনীতি, লক্ষ লক্ষ মানুষ যুগের পর যুগ ধরে, শতাব্দীর প্রায় অর্ধ শতাব্দীরও কাছাকাছি হয়ে গেছে, অর্ধ শতাব্দীর বেশি, মোর দ্যান 70 ইয়ার্স, তারা দুর্ভোগ দুর্দশা পোহাচ্ছে, কিন্তু এই পরিবারের বাইরে যেতে পারছে না। শ্রীলঙ্কাতে একই অবস্থা, মানে বন্দরনায়ক পরিবার, শ্রীমাভু বন্দরনায়ক, এই পরিবারের যিনি হত্যাকর্তা ব্যক্তি, তার হত্যাকাণ্ডের পরে তার স্ত্রী, যাকে বলা হয়
প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন, তার কন্যা প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন, আবার সেই পরিবারকে বাদ দিয়ে সেখানে আবার রাজাবাক্সের পরিবার চলে আসলো। পরিবারের রাজনীতি। ইন্দোনেশিয়াতে যান, সোয়ার্ত পরিবার, একই অবস্থা, পারিবারিক রাজনীতি। এবং এখনো পর্যন্ত সেখানে সোয়ার্ত পরিবারের বাইরে নতুন কোনো পরিবারতন্ত্র সেখানে এস্টাবলিশড হচ্ছে না। আবার এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় তারা পরিবারের বাইরে গিয়ে রাজনীতিতে এস্টাবলিশ হয়েছেন, কিন্তু কন্টিনিউ করা যায়নি। ইন্দোনেশিয়া থেকে আপনি থাইল্যান্ডে আসেন, সেখানে থাকসিন সিনাওয়াত্রা পরিবার, একটার পর একটা অভিশাপ, একটার পর একটা যন্ত্রণা, তারপরে সেই পরিবারের মধ্যে রাজনীতি আবর্তিত। দক্ষিণ কোরিয়াতে যান, সেখানেও যে পারিবারিক রাজনীতি, সেই পারিবারিক রাজনীতিতে বাপ মরল, সন্তান মেয়ে হলো, মেয়ে হওয়ার পর সে প্রেসিডেন্ট হলো, সে এখন জেলখানাতে, তারপরে পারিবারিক রাজনীতির বাইরে দক্ষিণ কোরিয়া যেতে পারছে না। এরপর সিঙ্গাপুরে আসেন, সিঙ্গাপুরে লি কুয়ান পরিবার, এর বাইরে যাওয়াই যাচ্ছে না। যারাই আসছে কিন্তু সুতার নাটাইটা তাদের হাতে থাকছে সিঙ্গাপুরে। তারপর নেপালের কথা চিন্তা করেন, এখানেও 2 থেকে 3টি পরিবার পুরো রাজনীতিটা ডমিনেট করছে। সেই গিরিজাপ্রসাদ কৈরালার পরিবার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, এখানে পরিবারতন্ত্র মধ্যে প্রচণ্ড খুব চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে হালে পানি পায়নি। কিংবা এখন ওলি তারাও চেষ্টা করছেন, কিন্তু ঘুরে ফিরে সেই পরিবারের দিকেই চলে যাচ্ছে নেপালে। এবং এখন সবাই বলছে যে না, সে আগে যে রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্রই তাদের ভালো ছিল, রাজনীতি এখানে আসলে রাজনীতিবিদদের হাতে থাকা উচিত নয়। গেল নেপালের কথা। মালদ্বীপে দেখেন মামুন আব্দুল গায়ুমের পরিবার, এখানেও এখন পর্যন্ত মালদ্বীপে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতে গান্ধী পরিবার, যাওয়াই যাচ্ছে না এর বাইরে। বিজেপি এত চেষ্টা করছে, এত আঞ্চলিক শক্তি গঠিত হয়েছে, এবং আঞ্চলিক শক্তি মানে কি, সেই তামিলনাড়ুতে রামচন্দ্রন, জয়ললিতা, এখানে বুদ্ধদেব বসু, তারপরে জ্যোতি বসু, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে, এরপরে নীতিশ কুমার বিহারে, নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, এদের মতো বিখ্যাত বিখ্যাত মানুষ। ওখানে আপনার সুনীল দত্ত, তারপরে বাল থ্যাকারে সেই মুম্বাইতে। তো এই সমস্ত অসংখ্য আঞ্চলিক শক্তি। দিল্লিতে আম আদমি পার্টি, কিন্তু তারপরেও কোনো অবস্থাতেই কংগ্রেস গান্ধী পরিবারের বাইরে এই যে 135 কোটি ভারতবাসীকে নেওয়া যাচ্ছে না। তারা আবার ঘুরে ফিরে সেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সামনে চলে এসেছেন। এবার বাংলাদেশে আসেন। বাংলাদেশে ধরেন পারিবারিক রাজনীতি পাকিস্তান জমানাতে মোটামুটি ছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধু পরিবার, শেখ আর জিয়া পরিবার। এখন আমি নিজে কল্পনা করি যে শেখ হাসিনার জায়গাতে যদি চিন্তা করেন যে তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে, তো এত হত্যাকাণ্ড, এত রক্তপাত, এত বিয়োগাত্মক ঘটনার পরে শেখ হাসিনা এবং শেখ রেহানা কি করে দাঁড়িয়ে আছেন। 2 নম্বরে আবার সেই শেখ হাসিনা ক্ষমতায় যখন আসলেন, আসার পরে অতীতের সেই যাকে বলা হয় তার যে বেদনা, সেই বেদনা এবং বঙ্গবন্ধুর কারণে বৃহত্তর ফরিদপুরবাসী, বরিশালবাসী, বাগেরহাটবাসী যে 75 পরবর্তী সময়ে একেবারে 96 সন পর্যন্ত যে জুলুম অত্যাচার সহ্য করেছে ওই এলাকার ভোটাররা, তারা তো কেউ আওয়ামী লীগ ছেড়ে যাচ্ছে না, যায়নি কখনো, বরং আরও বেড়ে গেছে ওই এলাকাতে। এটা আমি কেন, এই জিনিসগুলো আলোচনা করব। আবার ধরুন এই 15 বছর শেখ হাসিনা যে লিগ্যাসি করেছে, ঐতিহ্য তৈরি করেছে, ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। এবং এখন মানে তিনি যদি বাংলাদেশে থাকতেন এবং শেখ পরিবার থাকতেন, তাহলে 75-এর 15ই আগস্টের চেয়েও বড় হত্যাকাণ্ড ঘটত। তখন তো মিলিটারি মেরেছে, গুলাগুলি করে তাকে এক রাতের মধ্যে শেষ করেছে। আর এখন দেখা গেল যে আগস্ট মাস 2024-এ যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময়টাতে যদি কোনো শেখদেরকে পাওয়া যেত, প্রত্যেকটা শেখকে
যে নির্মম মৃত্যুর যাকে বলা হয় স্বাদ আস্বাদন করতে হতো, সারা বিশ্ব প্রকম্পিত হয়ে যেত। সেখান থেকে তারা নিরাপদে পালাতে পেরেছে, দেশ থেকে গেছে, কিন্তু ওখানে গিয়ে তারা আর রাজনীতি করবে না, রাজনীতি ফিরে আসবে না, এটার কিন্তু লক্ষণ নেই। তারা আবার ফিরে আসবে। ফিরে আসার জন্য তারা মানে কোমরে গামছা বেঁধে প্রাণান্ত চেষ্টা করছে। আর তাদের যারা লোকজন, গোপালগঞ্জের লোকজন, টুঙ্গিপাড়ার লোকজন এবং আওয়ামী লীগ অধ্যুষিত যে সমস্ত এলাকার লোকজন রয়েছে, যেখানে ব্রুট মেজরিটি আওয়ামী লীগ ছাড়া, যেমন কিশোরগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, বাকেরগঞ্জ, খুলনা, তারপরে শেষে আপনার সেই নরসিংদী, এরকম অসংখ্য লোক রয়েছে যে এলাকা রয়েছে যেখানে আওয়ামী লীগ ছাড়া আসলে লোকজন বুঝে না। তো এই লোকগুলো নির্যাতন ভোগ করছে। হয়তো যদি আরও 20 বছর লাগে আওয়ামী লীগে ফিরে আসতে, তারা সেই 20 বছর দাঁতে দাঁত লাগিয়ে কামড় দিয়ে থাকবে, কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না। এবং সেই শেখ পরিবার, গোপালগঞ্জ, এর বাইরে তারা যাবে না। কেন এরকম হয়? বিএনপির কথা চিন্তা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নির্মম হত্যাকাণ্ড, ওই হত্যাকাণ্ডের পরে তো আসলে আমি হলে সাহস পেতাম না, যেটা বেগম জিয়া রাজনীতিতে আসছেন, তারেক জিয়া রাজনীতিতে আসছেন। আমার বাবাকে যদি ওইভাবে মারা হতো আমি কোনোদিন সাহস পেতাম না। কেন তারা আসছেন? আবার 2006 সালে যেভাবে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তারেক রহমান সাহেবকে যেভাবে নির্যাতন করা হয়েছে, কোকো যেভাবে মারা গিয়েছেন, বেগম জিয়ার নিকট আত্মীয় সাইদ ইস্কান্দার, তার মা তৈবা মজুমদার, সবাই তিনি যখন জেলে যেভাবে তারা সবাই মারা গিয়েছেন, তাদের লাশ দেখারও সুযোগ হয়নি। এবং বেগম জিয়া যেভাবে জেলে থেকে শেখ হাসিনার জামানে তার সব কিছু পুরো মানে তার জীবন যৌবনকে একেবারে কবরে নিয়ে গেছেন, তারপরেও তিনি এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জীবনের শেষ প্রান্তে এসে। মানুষজন তাকে স্বপ্ন দেখেছেন তিনি আবার ক্ষমতায় ফিরবেন। বিএনপির মধ্যে তো যারা বেগম জিয়াকে ভালোবাসেন তারাই চান বেগম জিয়া প্রধানমন্ত্রী হন, তিনি শুয়ে শুয়ে প্রধানমন্ত্রী চালান, শুয়ে শুয়ে সাইন করুন। বা তিনি যদি সাইন করতে না পারেন অন বিহাফ অফ সামবডি, কিন্তু সে শুয়ে শুয়ে কমান্ড করবে যে অমুকে এই দায়িত্ব পালন করবে। এটা বিএনপিতে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সারা দেশে তার ওরকম ইমেজ। আবার আবার দলের যারা তরুণ তুর্কি রয়েছে তারা তো তারেক রহমান সাহেবের ব্যাপারে আরও যাকে বলা হয় অ্যাডামেন্ট, যে উনি আসুন, ক্ষমতা ভোগ করুন এবং তিনি তার পিতা, তার মা, তার যে লিগেসি রয়েছে তাকে অতিক্রম করে তিনি আমাদের নেতৃত্ব দান করুন। এবং এই কাজ করতে গিয়ে তারেক রহমানের যারা অনুসারী আছেন তারা গত 15 বছর ধরে, 15 বছর না ঠিক, সে 2006 থেকে 111, তাহলে ধরুন প্রায় 20 বছর হয়ে গেল যে জুলুম, অত্যাচার, জেল খাটছেন, তাদের জীবন যেমন শেষ হয়ে গেছে। আপনি যেমন চিন্তা করেন লুৎফুজ্জামান বাবর কিংবা ধরুন আব্দুল সালাম পিন্টু, যে তারা জেলে ছিলেন, এরা তো একেবারে ফাঁসির রশি প্রতিদিন তাদেরকে দেখানো হতো বা তাদের স্বপ্নে আসতো। সেখান থেকে ফিরে এসে তারা কিন্তু কেউ মক্কা মদিনাতে গিয়ে তওবা করেনি যে আমরা জীবনে রাজনীতি করব না, জীবনে বিএনপি করব না। তারা আবার ইলেকশন করবেন, আবার বিএনপির মনোনয়নের জন্য তারা চেষ্টা করছেন এবং অনেকে বিএনপি থেকে দূরে, বিএনপি তাদেরকে হয়তো দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা বিএনপির দিকেই তাদের শক্তি নিয়োগ করছেন। চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, একই অবস্থা। তাদের জীবনে যে ট্র্যাজেডি গেছে বা এখনও যে জুলুম অত্যাচার চলছে, যে কোনো সময় তারা আওয়ামী লীগ আমলে তাদের যে জীবনের ঝুঁকি ছিল, এখন এই সময়টাতে তাদের জীবনের ঝুঁকি আরও বেড়ে গেছে। কিন্তু ওই যে পারিবারিক রাজনীতি, বিএনপির পারিবারিক রাজনীতি, নিজেদের পারিবারিক রাজনীতি, এই সব মিলিয়ে যে জটিলতা, সেই জটিলতা যদি না বুঝেন, অনুধাবন না করেন, তাহলে এই -2 থিওরি, রিসেট বাটন, নতুন বন্দোবস্ত, তারপরে আমরা সব কিছু উল্টে দিছি, ডিপ স্টেট থিওরি, এইগুলোর পেছনে যারা সময় ব্যয় করছেন তারা অনেকটা আত্মহত্যার মতো ঝুঁকি নিয়েছেন। এর কারণ হলো এই যে বাঙালির যেমন মানসিকতা, পরিবার প্রথা, এটা হাজার হাজার বছর ধরে আসলে এইভাবেই হয়ে আসছে। আমাদের হোসেন শাহী বংশ, আমাদের ইলিয়াস শাহী বংশ, আমাদের রাজা গণেশের বংশ, আমাদের 12 ভূঁইয়ার বংশ, আমাদের ঢাকার নবাবের বংশ,
মানে এইভাবে শত শত বছর ধরে আমরা এই পারিবারিক রাজনীতির আনুগত্য করেছি, এটা আমাদের রক্তের মধ্যে মিশে আছে, যেটা ইউরোপের মধ্যে নেই, আমেরিকাতে নেই। এর কারণ হলো ওখানের যে মিক্সড ব্লাড এবং তাদের যে ভান্ডাল, ইংরেজিতে একটা শব্দ আছে ভান্ডাল, এই ভান্ডাল সংস্কৃতি, তাদের যে যাযাবর মন মানসিকতা, এই যাযাবর মন মানসিকতার কারণে আপনি গিয়ে দেখুন ইংল্যান্ডের যে যখন রোমানরা ইংল্যান্ড বিজয় করলো, যেমন জুলিয়াস সিজার গল বিজয় করলেন, সে ইংল্যান্ড বিজয় করেনি। এই এত অসভ্য ছিল, ভীষণ রকম অসভ্য। তারপরে যখন রোমান সম্রাটরা প্রায় 100 বছর ইংল্যান্ড তারা দখল রাখলো, এরপর তারা ছেড়ে দিয়েছে যে এটা ইটস এ লুজিং কনসার্ন, এখানকার লোকজন ভালো না। তো কাজেই এদের মধ্যে যে বিভেদ, বিসংবাদ, মারামারি, কাটাকাটি, অসভ্যতামি, তো এইগুলো সেই যাকে বলা হয় 16শ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী, মানে এদের যে পারভার্সন, আপনি যদি সেই রানী প্রথম এলিজাবেথ, তার বাবা হেনরি, পঞ্চম হেনরি, অষ্টম হেনরি, এদের ইতিহাসগুলো পড়েন, আপনি দেখবেন যে এদের মতো জঘন্য লোক পৃথিবীতে নাই। তো ফলে সেখানে হলো কি, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে সেখানে যে তন্ত্রটা গড়ে উঠেছে ওটা ওদের ক্ষেত্রে প্রযোজ্য। যেটা ফ্রান্সে গড়ে উঠেছে সেটা জার্মানিতে প্রযোজ্য হবে না। জার্মানির রাজনীতি টোটালি আলাদা, অস্ট্রেলিয়ার রাজনীতি সম্পূর্ণ আলাদা। অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এখন আপনাদের কাছে খুব ছোট রাষ্ট্র মনে হচ্ছে, কিন্তু একটা সময় এরা পুরো ইউরোপ নিয়ন্ত্রণ করত। তখন কিন্তু ইংল্যান্ড সুপার পাওয়ার ছিল না, এমনকি প্রথম মহাযুদ্ধের সময় পর্যন্ত ইংল্যান্ড ইউরোপে সুপার পাওয়ার ছিল না। আমাদের এখানে কলোনি ছিল, অন্যান্য দেশের কলোনি ছিল, কিন্তু তারা তখনও সুপার পাওয়ার হতে পারেনি। তো এই জিনিসগুলো মানে যদি আপনি বুঝেন, চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন যে আমাদের দেশটি এই যে সকল দেশে পরিবারতন্ত্র রক্তের মধ্যে ঢুকে গেছে, এটা যে থিওরি আল মুকাদ্দিমা গ্রন্থে ইবনে খালদুন বর্ণনা করেছেন যে বংশপ্রীতি, রক্তপ্রীতি যেভাবে একটা জাতিকে মোটিভেট করে, এবং এটা যখন একটা জাতির মধ্যে বাসা বেঁধে যায়, 1000 বছর চেষ্টা করেও তাদেরকে সেখান থেকে বের করা যায় না। আর আমরা সেই চক্রের মধ্যেই এখন আবর্তিত হচ্ছি। আর এই চক্রের বাইরে আমরা যে সকল স্বপ্ন দেখছি, এটা ইলিউশন, দুঃস্বপ্ন, কল্পনা। আর সেই কল্পনা কখনোই বাস্তব হবে না। আমাদেরকে ঘুরে ফিরে এই যে গোত্র রাজনীতি, আওয়ামী লীগ বিএনপির যে গোত্র রাজনীতি, এর বাইরে গিয়ে দেখা গেল যে অন্য একটি গোত্র, মানে কমিউনিটি তৈরি করতে হবে। সেই কমিউনিটি পার্টি পলিটিক্স, তার সাথে সাথে পারিবারিক, যেমন এরশাদ চেষ্টা করেছে একটা তৃতীয় শক্তি হিসেবে উত্থান করার জন্য, কিন্তু সে টিকতে পারছে না। কিন্তু ধরনটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতোই ছিল। আগামীতে আবার যদি এরকম কেউ ক্ষমতা পেয়ে যায়, ক্ষমতা পাওয়ার পরে যে কাজটি আওয়ামী লীগ করেছে, যে কাজটি বিএনপি করেছে, ওটাকে অনুসরণ করলেই কেবলমাত্র সফলতা সম্ভব। আদারওয়াইজ আমাদের যে মন মানসিকতায় ঘুরে ফিরে এর মধ্যেই আসছে। আমরা অনেক কিছু চেষ্টা করছি, জান্নাতের টিকিট ব্যবহার করছি, বেহেশত দোজখের ফয়সালা করার চেষ্টা করছি, ধর্মকর্মকে ব্যবহার করার চেষ্টা করছি, পশ্চিমা সংস্কৃতিকে ইউরোপ, আমেরিকা, লন্ডন, আমেরিকার স্বপ্ন দেখাচ্ছি, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে সেই নৌকার আলকাতরার মধ্যে চলে যাচ্ছি, আর ধানের ছড়ার মধ্যে এই আমাদের সমস্ত স্বপ্ন আমরা সেখানে গুঁজে দিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।